লিসেন ফ্রেন্ডসে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প কণা বসু মিশ্রের সাধারণ মেয়ে। ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছাদে কাপড় মেলতে গিয়ে অন্যমনস্ক হয় অবন্তী। নারকেল গাছের গায়ে কার যেন ছেঁড়া ঘুড়ি লটকে আছে। নীল, লাল, সবুজ, কত বাহারি রঙই না তার গায়ে। ঘড়ির লেজটা গাছের ডালে অনবরত ঠোক্কর মারছে। অবন্তী ভিজে কাপড়ের দলা তারের ওপর ঝুলিয়ে রেখে এক পা করে এগিয়ে যায় ছাদের কার্নিশের দিকে। ও হাত বাড়িয়ে দেয়, কিন্তু নাগাল পায় না। পুকুরের ধার ঘেঁষে ফণি মনসার ঝোপঝাড় ভেঙে অনেকটা এগিয়ে গেলে তবেই ওই গাছটা। অবন্তী যেন টের পায় ওই ঘুড়ির গায়ে কার হাতের একটু নরম ছোঁয়া। ওই হাতের মালিক কত মেহনত করেই না ঘুড়ির সুতোর মাঞ্জা দিয়েছিল। নিজের ছোট ভাইটির দুষ্টুমি ভরা মুখের আদলের সঙ্গে হয়তো সেই ঘুড়ির মালিকের কতই না মিল। অবন্তীদের এই পুকুর ধারে বেশ খানিকটা জায়গা নিয়ে একটা খেলার মাঠ। সে মাঠে ফসল ফলে না, কিন্তু আগাছা জন্মায়, যেন একটা পোড়ো বাড়ি। সেখানে দিন রাত কিছু ভুতুড়ে মানুষের আনাগোনা। ভুতুড়ে মানুষ তো আর ভূত নয়, শুধু তাদের রকম সকমগুলো বড়ই ভৌতিক। জুয়ার আড্ডা বসে যায় মাঠে। চন্ডু, চড়ুস, হেরোইন সবই চলে। কাছেই একটা ইটভাটা, সেখানে দিন রাত আগুন জ্বলে। ছাদ থেকেই অবন্তী দেখতে পায় থরে থরে সাজানো ইটের সারি। তার নিচে আগুন জ্বলছে ধিকি ধিকি। পোড়া ইটের গাদার পাশে বসে বসে কেউ কেউ খৈনিও টিপছে। উঠতি বয়সের কিছু রংদার ছেলেমেয়েরাও আসে দুপুরের দিকে। প্রেমের বৃন্দাবন হিসেবেও জায়গাটা মন্দ নয়। মাঠের খানিক দূরে একটা বট গাছ, বটের ঝুড়ি নেমে গেছে বহু দূর। ওই বট গাছের ছায়ায় বসে প্রেম করে ওরা। গ্রামের কিছু কিছু রাখাল বালক আসে গরু চড়াতে। ওদেরই কেউ একজন হয়তো ওই ঘুড়িটার মালিক। গরু ছেড়ে দিয়ে মাঝে মাঝে ওরা ঘুমিয়ে পড়ে পুকুর পাড়ে। কখনো কখনো ওরা ছুটে বেড়ায় ছেঁড়া ঘুড়ির পেছন পেছন। অবন্তীদের এই বাড়িটা বেশি দিনের নয়। বিয়ের পর থেকে 10টি বছর কেটেছে ওর কলকাতার ভাড়াটে বাড়িতে। তারপর ওর শ্বশুর খুব সস্তায় সুভাষ গ্রামে এই 4 কাঠা জমি কেনেন। প্রথমে উঠল দেওয়াল। সেই দেওয়ালে ঘেরা জমিটুকুও পড়ে রইল কতদিন। তারপর একটু একটু করে পাঁচিলের ভেতরে উঠল একটা একটা করে ঘর। প্রথম প্রথম অবন্তীর খুব একা লাগতো। উত্তর কলকাতার আহেলিটলার সেই 2খানা ঘরের জন্যে ওর মন কেমন করত। যদিও সে ঘরের দেওয়ালে অসংখ্য ফাটা দাগ। রংচটা দেওয়ালের গায়ে রাজনৈতিক দলের দেওয়াল লিখন, কিন্তু তাদের সেই বিদ্রোহের ভাষা ওকে যেন বাঁচবার স্বপ্ন দেখাতো। ও কোনো দিন বিদ্রোহী হতে পারবে না জেনেও ঘরের দেওয়ালে ছিল অসংখ্য ফাটা দাগ। সিলিং বেয়ে টপ টপ করে জল পড়ত, কিন্তু তবু কোথাও যেন একটা মুক্তির আস্বাদ ছিল। ইন্দ্রজিৎ তখন অনেক কাছের মানুষ। সময়ের চোরা গলিবে অবন্তী যেন হারিয়ে যায় নিজের এক বিশেষ বয়সের মধ্যে। ইন্দ্রজিৎ তখন সময় মতো বাড়ি ফিরত। অবন্তী তার হাতে ঘোলের শরবত এগিয়ে দিত। বারান্দায় মোড়া পেতে বসে ওরা একে অন্যের মন ছুঁয়ে যেত। ইন্দ্রজিৎ অফিস ছুটির পর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া ক্লান্তিকর মনে করত। তার চোখে বউয়ের সঙ্গে নাকি গল্প করা ঢের বেশি সুখের। কিন্তু এখন ঠিক তার উল্টো। ইন্দ্রজিৎ বাড়ি ফেরে অনেক রাত্রিরে। অজুহাত দেয় ডেলি প্যাসেঞ্জারের, গাড়ি লেট ছিল। এই তো গত রাত্রিরেই তো ও ফিরেছে রাত 1টায়।
ওদিকে কোথায় নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ায় গাড়ি আটকে ছিল পার্ক সার্কাস স্টেশনের কাছাকাছি। কিন্তু তাই বলে রাত 1টা পর্যন্ত? সে কথাই তো বলছি। গড়িয়ার একটু আগে এসে আবার বিদ্যুতের তার ছিঁড়ে গেল। সত্যি এভাবে ডেলি প্যাসেঞ্জারি করা কি সম্ভব? বুড়ো বয়সে যে কি হবে। ইন্দ্রজিতের চোখ দুটো ধূর্ত শেয়ালের মতো জ্বলতে থাকে। আর তখনই অবন্তীর মনে হয়, ও কোথায় রাত কাটিয়ে এলো? এতগুলো মিথ্যে বলার কি দরকার ছিল? ওর মনের মধ্যে আগুন জ্বলে ওঠে। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। অবন্তী সেই না দেখা আগুনের দহন নিয়ে বেঁচে থাকে। ইন্দ্রজিৎ ওর কাছে ক্রমেই দুর্বদ্ধ হয়। ওরা দুজনেই দুজনের কাছে একসময় দুর্বদ্ধ হতে হতে বানানো কথার মধ্যে নিজেদের কবর দেয়। পুকুর পাড়ে ঘুঘু ডাকে, জলের মধ্যে কচুরিপানার ধাপ। সেই মুহূর্তে অবন্তীর ভাবনা ভেঙে খান খান। ও চমকে ওঠে, রোদের দিকে তাকায়। কটা বাজলো? ছাদের কার্নিশের হলুদ রোদ্দুর এখন অনেক দূরে সরে গেছে। 3টে বোধহয় বেজে গেল। শাশুড়ি গেছেন কলকাতা। এই ট্রেনেই তো ফেরার কথা। বারান্দার বড়িগুলো এখনো তোলা হয়নি। বড়িতে কি কাকে মুখ দিল? ভয়ে অবন্তীর মুখ শুকিয়ে গেল। অবন্তী দলা করা ভিজে কাপড়ের বোঝা তারের ওপর টান টান করে মেলে দিয়েই চটজলদি নিচে নেমে যায়। বারান্দায় গ্রিলের ফাঁকে চড়ুই পাখির ফুরুত ফুরুত শব্দ। বড়ি শুকিয়ে কাঠ। ভাগ্যি ভালো, অবন্তী কোনো কাকের পায়ের নকশা খুঁজে পায় না বড়ির গায়ে। ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শাশুড়ির তো আবার বড়ি বলতে অজ্ঞান। দিদি শাশুড়ি নাকি বড়ির বিয়ে দিতেন। কুলোর ওপর সাদা কাপড় পেতে তার ওপর বড় বড় দুটো বড়ি, পেছনে অন্য বড়ির শাড়ি, যেন তারা বরযাত্রী। সেই বড় বড়ির গায়ে ধান দুব্বে দিয়ে আশীর্বাদ হতো। উলু পড়তো, শাক বাজাতো। শাশুড়ি অবশ্য অতটা নন, তবুও উনি বড়ি প্রেমিক। মাসকলাই, মুগ, মুসুর, কত রকমের বড়ির বাতি কিনা আছে শাশুড়ির। সাদা কাপড়ের ওপর সারিবদ্ধ সিপাইয়ের মতো ছোট ছোট বড়িগুলো লাইন করে পড়ে থাকে রোদে। অবন্তীও মাঝে মাঝে হারিয়ে যায় শাশুড়ির ওই বড়ির রাজ্যে। কলকাতায় থাকতে তো ওর ওই বাতিক ছিল না। এই সুভাষ গ্রামে এসেই শাশুড়ি যেন ফিরে যেতে চান তাদের মা মাসিদের পুরনো কালে। এখন অবন্তী বারান্দায় গ্রিলের ফাঁকে আকাশ দেখে। সে আকাশে অসংখ্য কাক, তাদের ডানায় ডানায় মুক্ত জীবনের ছন্দ। চৌর্যবৃত্তির কোনো লক্ষণ নেই। আচ্ছা, কাকেরা চোর হয় কেন? মাঝে মাঝে নিজেদের স্বভাবের সঙ্গে ওরা কিছুতেই যেন মেলাতে পারে না নিজেদেরই। যখন আকাশ ওদের ডাকে, অবন্তী বড়ির ডালা ভাড়ারে নিয়ে যায়। শাশুড়ির সংসারে নিজেকে মাঝে মাঝে কেমন বেমানান লাগে। অবন্তী নুন তেলের হিসেব করতে করতে অনেক দুর্লভ সময় হারিয়ে ফেলে। বিয়ের আগে যে আঙুলে থাকতো কালির দাগ, এখন সেই আঙুলে শুধুই হলুদ। এক দাগ উঠতে না উঠতে আর এক দাগ। অবন্তী কলম ধরার সময়ই পায় না। অথচ ও একসময় কবিতা লিখত, গান গাইতো। ও এখন আর গাইতে পারে না। সুর গলায় যেন আর খেলে না। অবন্তী কবিতার ছন্দ হারিয়ে অন্ধকার পৃথিবীতে নিজের হৃৎপিণ্ডের স্পন্দন শোনে। শব্দ, গন্ধ, চেতনাময় জগতের শরিক হিসেবে কখনো কখনো নিজেকে খুঁজেও পায়। পর মুহূর্তেই হারিয়ে যায় শাশুড়ির ডাকে।
বৌমা, ও বৌমা। অগোছানো মনটাকে অবন্তী তাড়াতাড়ি গুছিয়ে নেয়। বাইরে কলিং বেল বেজে ওঠে। শাশুড়ি কি ফিরলেন নাকি? ও তাড়াতাড়ি ছুটে এসে দেখে ডাক পিয়ন। একটা রেজিস্ট্রি চিঠির রসিদ সই করতে হবে। চিঠিটা আবার ওরই নামে। আশ্চর্য, ওকে আবার চিঠি লিখল কে? পোস্ট অফিসের সিলমারা খামখানা বারবার ও নেড়ে চেড়ে দেখে। হাতের লেখাটাও যেন চেনা চেনা। ওই হাতের লেখার মানুষটির সঙ্গে কত কালের যে ঘুমহীন রাতের যন্ত্রণা জড়িয়ে আছে ওর। পিয়ন চলে যায়। অবন্তী খাম ছিঁড়ে চিঠির গায়ে হাত বুলোয়। কয়েক লাইনের অক্ষর। অর্ণব লিখেছে, তোমায় খুঁজতে খুঁজতে হঠাৎ যে এভাবে আবিষ্কার করব বুঝতে পারিনি। কোথায় কিভাবে তোমার ঠিকানা পেলাম সে কথা লিখে সময় নষ্ট না হয় নাই বা করলাম। তোমার কাছে শুধু একটি জিজ্ঞাসা, আমি কি অপরাধ করেছিলাম? চিঠিটা হাতে নিয়ে অবন্তী দাঁড়িয়েই থাকে। হাওয়ায় উঠতে থাকে ওর পিঠের ভিজে এলো চুল। একটা ফড়িং বোধ হয় জায়গা ভুল করে বারবারই উড়ে এসে পড়ে ওর বাসন্তী রঙের শাড়ির আঁচলে। শূন্যে ভাসমান মেঘের দিকে তাকিয়ে ও মনে মনে চিঠির উত্তর লেখে। স্লেটের গায়ে জল দিয়ে মোছার মতো সে উত্তর মুছে যায় কতবার। তারপর ও ফের শুরু করে। সে চিঠির যেন শেষ নাই, শুরুও নেই। শাশুড়ি যে কখন এসে দাঁড়িয়েছেন বন্ধ গেটের কাছে ও টেরও পায় না। ওটা কার চিঠি বৌমা? অবন্তী তাড়াতাড়ি শাড়ির আঁচলে লুকিয়ে ফেলে। নিরীহ মুখ করে বলে, ওই আমার বন্ধু ঈশানীর চিঠি। তারপরে কথা ঘুরিয়ে নেয়, গাড়িতে কি খুব ভিড় ছিল না? শাশুড়ি বলেন, তার ছিল না, ভিড় বলে ভিড়। উনি ঘামে ভেজা শরীরটা নিয়ে পাখার তলে দাঁড়ান। অবন্তী রেগুলেটরের স্পিড বাড়িয়ে দিয়ে শাশুড়ির দিকে সহানুভূতির চোখে তাকায়। শাশুড়ি আমের ঠোঙাটা বাড়িয়ে ধরেন। ওই ভিড়ে আবার ওসব আনতে গেলেন কেন? শাশুড়ি সস্নেহে দৃষ্টি ছুড়ে বলেন, আমের সময় তোমার জন্য দুটো আম আনবো না? তুমি যে আম ভালোবাসো। ওদের সম্পর্কটা এই রকমই অভিনয়ের। অবন্তী ভালোই জানে শাশুড়ি ওকে পছন্দ করেন না, যেমন অবন্তীও করেন না ওকে। একই বাড়িতে একই ছাদের তলায় থেকেও একজন আরেকজনের বিরুদ্ধ পক্ষ হয়ে সুনিপুণ ভালোবাসার অভিনয় করে যায়। আমটা কি আর অবন্তীর জন্যে? সন্ধেবেলা ননদ নন্দাই আসবেন বলেই না? শাশুড়ি মা হয়েও মা নন, যেমন অবন্তী মেয়ে হয়েও কি মেয়ে? এ যেন সেই ভাড়াটে আর বাড়িওয়ালার সম্পর্ক, যা কোনো দিন ভালো হবার নয়। তবুও ওরা মনে মনে একজন আরেকজনের থেকে নিরাপদ দূরত্বে হাঁটে, কথা বলে। পাখার তলায় শুয়ে পড়েন শাশুড়ি। অবন্তী তখন ভাত খেতে বসে। খেতে ওর একটু সময় লাগে, কারণ বই পড়ার অভ্যেস। সারাদিনের মধ্যে এই একটি সময় যখন ও নিজেকে একলা করে পায়। 32 বার না হলেও অন্তত 5 বার চিবিয়ে ভাত খাবার অজুহাতে ওর বেশ কিছু পড়া হয়ে যায়। এ নিয়েও অবশ্য শাশুড়ির কাছে প্রায়ই খোঁটা শুনতে হয়, কিন্তু অবন্তী সেটা গ্রাহ্য করে না। ওর ভালো লাগে না
দুপুরের অবসরটুকু ঘুমিয়ে কাটাতে। তার চেয়ে বরং বাগানের বাতাবি লেবু গাছতলায় বসে বাতাস খাওয়া আর পাখির ডাক শোনা অনেক বেশি আরামের। কতটুকুই বা অবন্তীর দুপুর, আধ ঘন্টা বিশ্রামের মধ্যে ওর হাই তোলার সময় বা কতটুকু। গাছগাছালির সবুজ ওর ইন্দ্রিয়কে অবশ করে, চোখকে আরাম দেয়। মাথার উপরে অনন্ত নীল আকাশ, ও আকাশের নীলে হারিয়ে যায়। অবন্তী গ্যাসে প্রেসার কুকারে মাংস বসিয়েছে। নন্দায়ের মুরগিটা খুব প্রিয়, কিন্তু মাংসটা ধরে গেল। অবন্তীর নাকে পোড়া গন্ধ লাগে। প্রেসার কুকারটা হুইসেল মারে না অনেকদিন, সারানো আর হয়ে ওঠে না। অবন্তী এ ধরনের গাফিলতি পুষে রাখতে ভালোবাসে। কি হবে নিখুঁত সংসারী হয়ে? সংসারের দাস তো হয়েই রয়েছে। মনের মধ্যে ও কি সবসময় মহাজনের হিসেব চলে নাকি? শাশুড়ি পাশের ঘর থেকে চেঁচিয়ে ওঠেন, বৌমা, মাংসটা কি ধরে গেল? অবন্তীর মুখ ফসকে মিথ্যাটাই বেরিয়ে যায়, না মা। আমি যে পোড়া গন্ধ পাচ্ছি। অবন্তী কোনো জবাব দেয় না, শুধু ভাবে এই কম্পিউটার মেশিনের হাত থেকে ও কবে রেহাই পাবে। গাছের ডালে ক্লান্ত ঘুঘুর ডাক, কাকের কাকারব, চড়ুইয়ের কিচিরমিচির। অবন্তীর দুপুর কেটে যায়। যদিও সেই অলস দুপুরে নানা কাজের ফাঁকে ফাঁকে ওর বারবারই মনে পড়ে চশমা পরা একজোড়া চোখের কথা, যে চোখ হারিয়ে গিয়েও যায় না। আচ্ছা, অর্ণব কি করে খুঁজে পেল ওর ঠিকানা? একদিন ওকেও ফিরিয়ে দিয়েছিল বলেই আজও মনের মধ্যে বেঁচে আছে এক টুকরো দ্বীপের মতো। সংসারের হাজার ঢেউ এসেও অবন্তীর মন থেকে ওকে মুছতে পারেনি। বিয়ে করলে কদিন বেঁচে থাকতো প্রেম। প্রেমহীন দাম্পত্য জীবনে অর্ণব কি ওর কাছে আজকের মতো মূল্যবান হতে পারত? যেমন ইন্দ্রজিৎ কি ওর মনের মধ্যে সেই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে? নড়বড়ে সেতুর মতো ওদের সম্পর্কটা ঝুলছে, সেই হেতু মেরামত হবে না কোনোদিনই। কারণ প্রেমের মোহ কেটে গেলে যে ভালোবাসার অভ্যেস করতে হয়, তা কি ইন্দ্রজিৎ করেছিল কখনো? ইন্দ্রজিতের বেপরোয়া মনোভাব, স্ত্রীকে প্রতি পদে দমিয়ে রাখার প্রবৃত্তি, যাকে সে পৌরুষ বলে মনে করে, সে ভাব যে মেয়েরা কতটা অপছন্দ করে, সেটা কি ইন্দ্রজিতের মাথায় কোনো দিন ঢুকেছে? ওকে বোঝাতে চাইলেও তো বুঝবে না। ইন্দ্রজিতের প্রত্যাশাও হয়তো যেমন ছিল ঠিক তেমনিটি হয়ে উঠতে পারেনি অবন্তী। প্রেম করলে কি আর প্রেমিককে চেনা যায়? তাকে নিয়ে ঘর করলে তবেই না। মানুষ হিসেবে ইন্দ্রজিৎ তো খারাপ নয়, তার কূটনীতি আর মেজাজের শিকার শুধু অবন্তী। শাশুড়ি এখন বিছানা ছাড়েননি। বাইরে পড়ন্ত রোদের শেষ লুকোচুরি শাশুড়ি চোখ বুজেও ফরমাস করেন, বৌমা, ছাদের কাপড়গুলো তুলে নিয়ে এসো। ও বলে, যাই মা। শাশুড়ি ফের চেঁচিয়ে বলেন, বিকেলের জলখাবারের ময়দা কি মেখেছো? আজ বৃহস্পতিবার, পুজোর জোগাড় করে রেখেছো তো? অবন্তী ওর প্রত্যেকটি কথার উত্তরে শুধু হ্যাঁ করে যায়। যদিও ওর মনের মধ্যে তখন বৈরাগী ধুলোর ঝড়, যে ঝড়ের ঘূর্ণি ওকে উড়িয়ে নিয়ে যায় বহু দূরে। এই সুভাষ গ্রামের বন বাদারি সীমানা পেরিয়ে মরুভূমির দেশ রাজস্থানে,
যেখানে অর্ণব আজও ওর জন্য চোখের জল ফেলছে। পুরুষের চোখের জল বেমানান, হয়তো অর্ণবের চোখে জল নেই, কিন্তু অবন্তীর এই মুহূর্তে ভাবতে ভালো লাগে অর্ণবের চোখে জল। শাশুড়ি আবার চেঁচান, বৌমা, চা হলো? অবন্তী পেয়ালায় চামচ নাড়তে নাড়তে বলে, এই যে মা, আনছি। গ্যাস ফুরিয়ে গেছে, কেরোসিনের ধোঁয়ায় ওর চোখ জ্বালা করে। এখনো কয়লার উনুন ধরাতে শেখেনি বলে শাশুড়ির গঞ্জনা কম খেতে হয় না। ইন্দ্রজিৎ তো ধর্মপুত্র যুধিষ্ঠির, একটা কথাও স্ত্রীর পক্ষ হয়ে বলবে না, অথচ রাত্রিরে অবন্তীর কাছে ওর আর এক রূপ। ইন্দ্রজিৎ ওকে আদর করতে করতে গলার স্বর খাদে নামিয়ে বলবে, আমি জানি দোষটা কার, কিন্তু তোমার পক্ষ হয়ে যদি লড়ি তাহলে মাঝে আমায় ত্রৈন্য ভাববেন। অবন্তী যদি বলে, স্বামী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নেই? ইন্দ্রজিৎ বলবে, হয়তো আছে, কিন্তু মার মনেই বা দুঃখ দিয়ে কি করে। অবন্তী যদি বলে, তাই বলে কি তুমি আমার দুঃখ বুঝবে না? ইন্দ্রজিৎ বলবে, কি করি বলো তো, শ্যাম রাখি না কুল রাখি। অবন্তী ইন্দ্রজিতের দিকে এক পলক হয়তো তাকায়, চোখে একরাশ অভিমান নিয়ে হয়তো বলে, কুলই রাখো, শ্যাম আর তোমার রাখতে হবে না। এক গাদা কালো মেঘে ছেয়ে যায় আকাশ, ঝড় ওঠে। অবন্তীর মনে পড়ে ছাদে মেলে দেওয়া ভিজে কাপড়ের কথা। জোরে পা চালিয়ে ও সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ধুলোর ঝড় ওঠে পুরো জমিটায়। ইট ভাটার লোকগুলো পালায়। দু একটা গরু শুয়ে শুয়ে জাবর কাটে। হাম্বা হাম্বা রবে, থেকে থেকেই তারা চেঁচিয়ে ওঠে। বাতাসের বেগ তীব্র হয়, গরুগুলো ছোটাছুটি করে। শুকনো কাপড়ের বোঝা তুলে নিয়ে অবন্তী ছাদের কার্নিশের কাছে এগিয়ে যায়। পুকুরের ওপারে বৃষ্টি নেমেছে, অথচ এপারে এখন বৃষ্টি নেই। বাতাসে বৃষ্টির জলকণার গন্ধ। ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। এপারের আকাশে কালো মেঘ ধেয়ে আসে। ঝমঝম করে জল পড়তে থাকে অবন্তীর মাথার ওপর। ওর শুকনো কাপড়গুলো ভিজে যায়, কিন্তু ওর যে ছাদ থেকে নামতে ইচ্ছে করে না। হাওয়ার দাপটে পুকুর পাড়ের বাঁশবন দোলে। একটা কাঠবেড়ালি ভয়ার্ত চোখে বাঁশবনের পাতার আড়ালে লুকোচুরি খেলে। মাঠ ঘাট গাছপালা ঝাঁপিয়ে তেড়ে বৃষ্টি নামে। পুকুরের জলে কচুরিপানার গন্ধ। ধাপে ধাপে ব্যাং ব্যাঙাচির লাফ। অবন্তীর মাথার চুলবে টপ টপ করে জল ঝরতে থাকে। ওর চোখে মুখে বৃষ্টির অসংখ্য জলকণা, তবুও নির্বিকার ভাবেই তাকিয়েই থাকে। অবন্তী হঠাৎ দেখতে পায় নারকেল গাছের গা বেয়ে কে যেন সস্বর করে নামছে। তার এক হাতে বাঁশের ছোট একটা কঞ্চি, আর এক হাতে সেই লেজ ভাঙা ঘুড়িটা। খানিকটা নেমে এসেই ছেলেটা জোরে একটা লাফ মারে। আহা বলে অবন্তী ছোট্ট একটা আর্তনাদ করে। মাটিতে আছাড় খেয়েই ছেলেটা এদিকে ঘুরে তাকায়। ঘুড়িটা মাথায় তুলে বিজয়ীর হাসি হাসে। অবন্তীর দিকে চোখ পড়তেই সে ছুটে পালায়। অবন্তী ভাবে, ও যদি সেই ছেলেটা হতে পারত